এবার আমরা আসবো গৌণ অবম বিন্দু কি সেটার ব্যাপারে। তো গৌণ অবম বিন্দুর প্রসঙ্গে যখন যাচ্ছি তখন আমরা প্রথমে পথ পার্থক্যটা বার করব। তো দুটো রশ্মি 2 আর 2 যারা থিটা কোণে বেঁকে গিয়ে লেন্স অতিক্রম করে পিতে মিশেছে তাদের মধ্যে পথ পার্থক্যটা কত দেখে নেব। এই ছিদ্রটার দূরত্ব, ছিদ্রটার দৈর্ঘ্য a ধরা হলো। এবার S1 থেকে আলো লেন্সের ওপর পড়ছে, S2 থেকে আলো লেন্সের ওপর পড়ছে। পথ পার্থক্য বার করার জন্যে আমি S1 থেকে S2 রেখার ওপর একটা লম্ব টেনে নিলাম। এইটা হলো লম্বটা। লক্ষ্য করো, এই লম্বটা টানার ফলে নিচের যে দৈর্ঘ্যটা বেরিয়ে এলো, এই পয়েন্টটার নাম দিলাম A। এই S2A এই অংশটাই হলো এই দুটো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য। S1 থেকে আলো যতটা গেছে, S2 থেকে আলো তার থেকে বেশি গেছে। কতটা বেশি গেছে সেই বেশির পরিমাণটা হলো S2A। এখন এই অ্যাঙ্গেলটা বার করা যাবে কি করে? তো এই কোণটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে সিম্পল জিওমেট্রি কাজে লাগিয়ে আমরা এই কাজটা করতে পারি। এই পোর্শনটা আমি একটু নিচে এঁকে নিচ্ছি। লম্ব আছে, এই অ্যাঙ্গেলটা থিটা। আমরা S2A এইটুকু বার করতে চাইছি, এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তাহলে এই কোণটা থিটা হলে পাশের অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, পাশেরটুকু 90 মাইনাস থিটা। আচ্ছা, এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে সমকোণী ত্রিভুজ S1 S2A এই সমকোণী ত্রিভুজের মাথার কোণটা হবে থিটা, অর্থাৎ থিটা কোণটা এখানেও থাকবে। ওপর দিয়ে দেখলেও ব্যাপারটাকে আনা যেত। তাহলে S2A কত হবে? এই S2A কত হবে? S1 থেকে S2 দূরত্বটা হচ্ছে A, S1 থেকে S2 দূরত্বটা হচ্ছে A। তো সিম্পল জিওমেট্রি দিয়ে আমরা কাজটা করতে পারি। S2A কত আসবে? S2A এর পরিমাণ এসে যাবে A সাইন থিটা। লক্ষ্য করো, সাইন থিটা, এই কোণটা যদি থিটা হয়, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই বেস, হাইপোটেনিউজ। লম্ব হচ্ছে S2A, অতিভুজ হচ্ছে A। তাহলে সাইন থিটার এক্সপ্রেশনটা হওয়া উচিত ছিল S2A বাই A। আমি এটাকে কোণাকুণি তুলে দিয়েছি, S2A পেয়ে গেলাম। এইটা হচ্ছে পথ পার্থক্য। কোন কোন বিন্দুর ক্ষেত্রে পথ পার্থক্য? একটা রশ্মি S1 থেকে বেরোচ্ছে আর একটা S2 থেকে বেরোচ্ছে। এই দুটোর মধ্যে পথ পার্থক্য হচ্ছে A সাইন থিটা। এই জিনিসটা আমাদের এবার দরকার হবে। তো আমরা গৌণ অবম বিন্দু আলোচনা করতে চলেছি। তো এবার ধরা যাক এই হলো ছিদ্র, যার দৈর্ঘ্য A। একটা আলোক রশ্মি S1 থেকে বেরোলো আর একটা S2 থেকে বেরোলো। মনে করা যাক এই রশ্মি দুটো ক্ষেত্রে অপবর্তন কোণ হলো θ1। তো এই রশ্মি দুটো তারপর লেন্সে পড়বে, লেন্স থেকে গিয়ে পর্দার উপর পড়বে। এখন এদের মধ্যে পথ পার্থক্য কত হবে সেটা আমরা অলরেডি জানি। পথ পার্থক্যটা হলো A সাইন থিটা। তো এই পথ পার্থক্যটা হলো A সাইন থিটা। তো প্রথমে আমরা প্রথম গৌণ অবম বিন্দুর শর্তটা দেখব। প্রথম গৌণ অবম বিন্দু, তারপর দ্বিতীয় গৌণ অবম বিন্দুর বেলায় কি হয় দেখব, তারপর তৃতীয় গৌণ অবম বিন্দুর বেলায় কি হয় দেখব। এইভাবে জেনারেলাইজ করে nতম অবম বিন্দুর বেলায় কি হয় সেই ফর্মুলাটা পাবো। তো প্রথম গৌণ অবম বিন্দু যেখানে তৈরি হচ্ছে সেখানে দুটো রশ্মি θ1 কোণে বেঁকে গিয়ে লেন্স হয়ে মিলেছে। অবম বিন্দু কথার মানে পথ পার্থক্য সেখানে λ/2 এর সমান হওয়া উচিত। তো এখন আমি এই পুরো স্লিটটাকে, পুরো গ্যাপটাকে দুটো অংশে ভেঙে ফেললাম, দুটো সমান অংশে ভেঙে ফেললাম। তো এ ছিদ্রটিকে দুটি অংশে বিয়োজিত করা হলো। ওপরেরটা S1, নিচের পয়েন্ট S2, মাঝখানে নাম দিলাম C।
তাহলে সি থেকেও আলো যাচ্ছে। এবার S1 আর S2 থেকে যে দুটো আলো বেরিয়েছে, S1 আর S2 থেকে যে দুটো আলো বেরিয়েছে তাদের মধ্যে পথ পার্থক্য এই অংশটা, তাকে আমরা a sin থিটা বলেছি। মনে করা যাক প্রথম গৌণ অবমবিন্দুর বেলায় a sin থিটাটা ল্যামডা, আপাতত ধরে নিলাম যে এই পথ পার্থক্যটা ল্যামডার সঙ্গে সমান। তাহলে এই দূরত্বটা ল্যামডার সঙ্গে সমান, ল্যামডার সঙ্গে সমান। তাহলে এই দূরত্বটা যদি ল্যামডার সঙ্গে সমান হয়, এইটা কত হবে? এটা মধ্যবিন্দু, S1 S2 এর মধ্যবিন্দু হচ্ছে সি, সিটাকে আমি বরং এই পাশে লিখে দিই। S1 S2 এর মধ্যবিন্দু হচ্ছে সি। এই রেখাটা এই রেখার সঙ্গে সমান্তরাল, এই দুটো সমান্তরাল রেখা সি মধ্যবিন্দু। তাহলে এই দৈর্ঘ্যটা যদি ল্যামডা হয়, এই দৈর্ঘ্যটা হবে λ/2, λ/2। তাহলে আমি বলতে পারি S1 এবং সি এর মধ্যে পথ পার্থক্য λ/2। ঠিক একই কথা সি এবং S2 মধ্যে, সি এবং S2 মধ্যে পথ পার্থক্য once again λ/2। অর্থাৎ S1 থেকে আলো এবং সি থেকে আলো পরস্পর λ/2 পথ পার্থক্য নিয়ে যাচ্ছে। আবার সি থেকে আলো আর S2 থেকে আলো পরস্পর λ/2 পথ পার্থক্য নিয়ে যাচ্ছে। যদি আমি S1 থেকে খানিকটা নিচে একটা উৎস নিই, x পরিমাণ নিচে, সামান্য নিচে, আর সি থেকে ওই একই পরিমাণ x পরিমাণ নিচে একটা উৎস নিই, তাহলে এই দুটো উৎস থেকে যে আলো বেরোবে তাদের মধ্যেও পথ পার্থক্য λ/2 হবে। অর্থাৎ এই S1 সি থেকে যত রশ্মি বেরোচ্ছে, S1 আর সি এর মধ্যে যে উৎসগুলো আছে সেখান থেকে যত রশ্মি বেরোচ্ছে, আর CS2 মধ্যে যত উৎস আছে সেখান থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে সবার মধ্যেই পথ পার্থক্য λ/2 হবে। দুটো করে করসপন্ডিং রশ্মি আমি পাবো। S1 থেকে x পরিমাণ নিচে একটা উৎস নিলাম, সি থেকে x পরিমাণ নিচে একটা উৎস নিলাম, এই দুটো উৎসের মধ্যে পথ পার্থক্য λ/2। আবার আরেকটু নিচে একটা উৎস নিলাম, এরও আরেকটু নিচে আরেকটা উৎস নিলাম, সেই দুটো থেকেও রশ্মি বেরোলে পথ পার্থক্য λ/2 হবে। তাহলে আমি এক কথায় বলতে পারি S1C এবং CS2 অংশ দুটি থেকে নির্গত রশ্মিদের পথ পার্থক্য হবে λ/2। পথ পার্থক্য λ/2 হলে রশ্মিরা সমদশায় না বিপরীত দশায়? আমরা শিখেছি, আজকেই প্রথমে শিখেছি যে পথ পার্থক্য λ/2 হলে সেক্ষেত্রে তারা বিপরীত দশায় থাকে, তাদের মধ্যে ধ্বংসাত্মক ব্যতিচার হয় এবং অন্ধকার বিন্দু সৃষ্টি হয়, যাকে অন্ধকার বিন্দু না বলে আমরা এখানে অবম বিন্দু বলছি। দেয়ারফোর এরা যেখানে মিলবে, এই রশ্মিরা প্রথম অবম বিন্দু সৃষ্টি করবে। মূল ছবিতে সেই প্রথম অবম বিন্দু হয়তো এরকম কোনো একটা জায়গায় তৈরি হবে, এ পাশে একটা, এ পাশে একটা, দুদিকে। এবং ওই বিন্দুতে যে রশ্মিগুলো গিয়ে পৌঁছবে তাদের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন বা অপবর্তন কোণ θ1। আচ্ছা, এবার তাহলে প্রথম অবম বিন্দুর ক্ষেত্রে শর্তটা হয়ে গেল a sin θ = λ। এবার যদি দ্বিতীয় অবম বিন্দু হয়, ধরে নেওয়া যাক দ্বিতীয় অবম বিন্দুর ব্যাপারটাতে আসছি, আমি এইখানে ব্যাপারটা লিখে দিচ্ছি দ্বিতীয়টা। আচ্ছা, দ্বিতীয় অবম বিন্দুর ক্ষেত্রে দ্বিতীয় অবম বিন্দু, এই ছিল উৎস, এই ছিল এ বেদ বিশিষ্ট ছিদ্র,
এবার আমি ধরে নিচ্ছি যে S1 আর S2 থেকে যে দুটো রশ্মি বেরোচ্ছে, যারা দ্বিতীয় অবমবিন্দু তৈরি করবে, তাদের অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন বা অপবর্তন কোণ হচ্ছে θ2। আগের বার প্রথম অবমবিন্দুর বেলায় θ1 ধরেছিলাম, এবারে θ2 ধরলাম। এবার আমি এই ছিদ্রটাকে 4টে অংশে ভেঙে ফেলবো। আগের বার 2টো অংশে ভেঙেছিলাম, এবার 4টে অংশে ভাঙবো, 4টে ইকুয়াল পার্ট। 1টা 2টো 3টে 4টে, 4টে পার্ট আছে। 1টা 2টো 3টে 4টে। প্রত্যেকটা থেকেই θ2 কোণে রশ্মি বেরোচ্ছে। সমস্ত রশ্মির অপবর্তন কোণ θ2। এবারে কি হবে? তাহলে এক্ষেত্রে অপবর্তন কোণ হলো θ2 এবং ছিদ্রটিকে 4টি অংশে বিয়োজিত করা হলো। আচ্ছা, দেখে নেওয়া যাক এটা স্ক্রিন ছাড়িয়ে গেল কিনা, একটু দেখে নিই। না, ঠিক আছে, ইটস ফাইন, অ্যাবসলিউটলি। আচ্ছা, আচ্ছা, θ2 অপবর্তন কোণ হলো θ2 এবং ছিদ্রটাকে 4টে অংশে বিয়োজিত করা হলো। তাহলে ব্যাপারটা কীরকম হবে? টোটাল পথ পার্থক্য S1 আর S2-র মধ্যে, S1 আর S2-র মধ্যে ছিল, আমরা প্রথমেই ক্যালকুলেশন করেছিলাম, ছিল A sin θ। প্রথম অবমবিন্দুর বেলায় A sin θকে আমি ল্যামডা ধরেছিলাম, এই দূরত্বটাকে ল্যামডা ধরেছিলাম। এবারে আমি এই A sin θকে ধরে নিচ্ছি লেট A sin θ, এই যে পথ পার্থক্য θ2 রাদার, আগের বার θ1 ছিল, θ1 ইজ ইকুয়াল টু 2 ল্যামডা। পথ পার্থক্যটা এবার ধরলাম 2 ল্যামডা। তাহলে এই দূরত্বটা হচ্ছে 2 ল্যামডা। এই দূরত্বটা 2 ল্যামডা হলে এই বাকি পথ পার্থক্যগুলো কত হবে? এইটা হবে λ/2, এইটা হবে ল্যামডা, এইটা হবে 3 λ/2, আর লাস্টেরটা 2 ল্যামডা। এটা আমরা ওই ত্রিভুজের বৈশিষ্ট্য কাজে লাগিয়ে করলাম। তো লক্ষ্য করো, এবার প্রথম দুটো সোর্স, প্রথম অংশ থেকে যে আলো বেরোচ্ছে আর দ্বিতীয় অংশ থেকে যে আলো বেরোচ্ছে, তাদের মধ্যে পথ পার্থক্য λ/2। প্রথম অংশ থেকে যে আলোক রশ্মিগুলো বেরোবে আর দ্বিতীয় অংশ থেকে যে আলোক রশ্মিগুলো বেরোবে, তাদের মধ্যে পথ পার্থক্য λ/2। আবার তৃতীয় অংশ থেকে যে আলোক রশ্মিগুলো বেরোবে আর চতুর্থ অংশ থেকে যে আলোক রশ্মিগুলো বেরোবে, তাদের মধ্যেও পথ পার্থক্য λ/2। অর্থাৎ প্রথম আর দ্বিতীয় অংশর আলোক রশ্মিগুলো পথ পার্থক্য λ/2, তাই তারা বিপরীত দশায় মিলল, সুতরাং অবমবিন্দু তৈরি হলো। আবার থার্ড আর ফোর্থ এরাও বিপরীত দশায় মিলছে, একজন অন্যজনকে নালিফাই করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে এফেক্ট, ফলে এদের জন্য অবমবিন্দু। অর্থাৎ উৎসর 4টে অংশের মধ্যে থেকে প্রথম দুটো একে অপরকে ক্যান্সেল করছে, কারণ পথ পার্থক্য λ/2। তৃতীয় আর চতুর্থ একে অপরকে ক্যান্সেল করছে, কারণ তাদের মধ্যেও পথ পার্থক্য λ/2। সুতরাং দ্বিতীয় অবমবিন্দু তৈরির ক্ষেত্রে শর্তটা হলো A sin θ ইজ ইকুয়াল টু 2 ল্যামডা। লক্ষ্য করো, আমরা অবমবিন্দুর স্ট্রাকচারটাকে কিভাবে এক্সপ্লেন করছি। প্রথমবার পথ পার্থক্যকে ল্যামডা ধরলাম, উৎসটাকে দুটো ভাগে ভাঙলাম। দ্বিতীয়বার পথ পার্থক্যকে 2 ল্যামডা ধরলাম, উৎসটাকে 4টে ভাগে ভাঙলাম। তাহলে এইভাবে যদি এবার জেনারেলাইজ করে ফেলা যায়, দেয়ারফোর এনতম অবমবিন্দুর ক্ষেত্রে পথ পার্থক্যটা কি হবে? A sin θ n নাম দিলাম তার। প্রথম অবমবিন্দুর বেলায় θ1, দ্বিতীয় বেলায় θ2, nতমর বেলায় θn ইকুয়াল টু কি হওয়া উচিত? প্রথম অবমবিন্দুর বেলায় ইকুয়াল টু ল্যামডা ধরেছি, দ্বিতীয়টার বেলায় ইকুয়াল টু 2 ল্যামডা ধরেছি, তৃতীয়টার ছবি আঁকলে 3 ল্যামডা ধরতাম,
চতুর্থটার ছবি আঁকলে 4 ল্যামডা ধরতাম, তাহলে এনতমটার ক্ষেত্রে n ল্যামডা হবে। সুতরাং এই শর্ত যদি পূরণ হয় a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা, তাহলে সেই বিন্দুতে অবম বিন্দু সৃষ্টি হবে। তাহলে অবম বিন্দু গঠনের কন্ডিশন পাওয়া গেল। আমি এই কন্ডিশনটাকে একবার লিখে রাখবো সাইডে। আচ্ছা, গৌণ অবম বিন্দুর শর্তটাকে আমি এখানে উপরে লিখে দিলাম। এনতম অবম বিন্দুর ক্ষেত্রে কন্ডিশনটা এইটা। এনের জায়গায় 1, 2, 3 বসালে প্রথম অবম বিন্দু, দ্বিতীয় অবম বিন্দু, তৃতীয় অবম বিন্দুর ক্ষেত্রে এই অপবর্তন কোণ θ1 θ2 এগুলো পাওয়া যাবে। এবার আমরা যাব চরম বিন্দুর প্রসঙ্গে। আচ্ছা, গৌণ অবম বিন্দুর যখন আলোচনা করছিলাম তখন আমরা পথ পার্থক্যকে ল্যামডা ধরছিলাম, 2 ল্যামডা ধরছিলাম, 3 ল্যামডা ধরছিলাম এবং ছিদ্রটাকে 2টো ভাগে, 4টে ভাগে, 6টা ভাগে ইভেন নাম্বারস 2, 4, 6 ইভেন নাম্বারসে ভাঙছিলাম। 2টো ভাগে ভেঙে দেখছিলাম কি হচ্ছে, একটা অংশ আর একটা অংশকে ক্যান্সেল করে দিচ্ছে। 4টে ভাগে ভেঙে দেখলাম কি হলো না, প্রথম দুটো করে প্রথম দুটোর সঙ্গে 3 নম্বর 4 নম্বরটা ক্যান্সেল আউট হয়ে গেল। 6টা ভাগে ভাঙলে দুটো করে 6টা ভাগ ক্যান্সেল হয়ে যেত। এবার যখন চরম বিন্দুর প্রসঙ্গে আসবো তখন চরম বিন্দুর ক্ষেত্রে একই প্রসেসে যাব। প্রথম গৌণ চরম বিন্দুর কন্ডিশনটাকে দেখা যাক। প্রথম গৌণ চরম বিন্দু কোথায় তৈরি হবে, তার ক্ষেত্রে অপবর্তন কোণটা কত। আমরা সবসময় অপবর্তন কোণটাই বার করতে চাই, থিটাটাই বার করতে চাই। অবম বিন্দুর ক্ষেত্রেও থিটা বার করতে চাই, চরম বিন্দুর ক্ষেত্রেও থিটা বার করতে চাই। তো প্রথম গৌণ চরম বিন্দু কোথায় হবে? তো মনে করা যাক এই হচ্ছে ছিদ্র। ছিদ্রটা থেকে এখান থেকে আর এখান থেকে রশ্মি বেরোচ্ছে। প্রথম গৌণ চরম বিন্দুর বেলায় এদের অপবর্তন কোণটা হচ্ছে থিটা ড্যাশ। থিটা ড্যাশ, থিটা ড্যাশ কোণে যে রশ্মি দুটো বেরোবে তারা কোনোভাবে সমদশায় মিলে টিলে গিয়ে একটা চরম বিন্দু সৃষ্টি করবে। তো এবার আমি এই ছিদ্রটাকে, পথ পার্থক্য তো আমরা জানি সবাই, a sin থিটা, ছিদ্রটার দৈর্ঘ্য যদি a হয় তাহলে পথ পার্থক্য হচ্ছে a sin থিটা ড্যাশ। এখানে অপবর্তন কোণটা থিটা ড্যাশ। এবার আমি এই ছিদ্রটাকে 3টে অংশে ভাঙব আর ধরে নেব যে এই পথ পার্থক্যটা, এই পথ পার্থক্যটা হচ্ছে 3 λ/2। 3 λ/2। আর এই ছিদ্রটাকে 3টে হাফে ভাঙলাম, 3টে অংশে ভাঙলাম, 3টে ইকুয়াল হাফ। তাহলে এখান থেকেও রশ্মি থিটা ড্যাশ কোণে বেরোবে, এখান থেকেও থিটা ড্যাশ কোণে বেরোবে। সবারই অপবর্তন কোণ সেম। আমরা প্যারালাল পেয়ার্স নিয়ে তো কাজ করি। এইবার পথ পার্থক্য a sin থিটা ড্যাশ, যেটা কিনা এটাকে আমরা ধরেছি 3 λ/2। এই পথ পার্থক্যটা ধরেছি 3 λ/2। তাহলে এই অংশটা হবে λ/2 আর এই অংশটা হবে ল্যামডা। λ/2, 2 λ/2, 3 λ/2 ত্রিভুজের বৈশিষ্ট্য অনুযায়ী। এবার লক্ষ্য করো কি ঘটছে। এবারে প্রথম অংশ থেকে যে রশ্মিগুলো আসছে, যার নাম আমি দিচ্ছি S1a, S1a থেকে যে রশ্মিগুলো আসবে আর AB অংশ থেকে যে রশ্মিগুলো আসবে, এই পয়েন্টটার নাম দিলাম B, AB অংশ থেকে যে রশ্মিগুলো আসবে, রিপিট করছি, S1a থেকে যে রশ্মিরা যাবে আর AB অংশ থেকে যে রশ্মিরা যাবে, এ দুটোর মধ্যে পথ পার্থক্য λ/2। S1 এবং A এর মধ্যে λ/2, A এবং B এর মধ্যে λ/2, B এবং S2 এর মধ্যে পথ পার্থক্যটাও λ/2। তাহলে আমি বলতে পারি S1a থেকে যত রশ্মি বেরোবে আর AB থেকে যত রশ্মি বেরোবে, এদের মধ্যে করসপন্ডিং পেয়ার্সগুলো, মানে যারা একই রকম জায়গা থেকে বেরোচ্ছে, তাদের মধ্যে পথ পার্থক্য λ/2 হবে। S1 থেকে যে বেরোলো, A থেকে যে বেরোলো, পথ পার্থক্য λ/2। S1 থেকে সামান্য নিচে একটা উৎস নিলাম, সেখান থেকে যে রশ্মি বেরোলো, A থেকেও সামান্য নিচে একটা উৎস নিলাম, একই পরিমাণ নিচে, সেখান থেকে যে রশ্মি বেরোলো, পথ পার্থক্য λ/2। S1 থেকে 2 সেন্টিমিটার নিচে যে রশ্মির উৎসটা আছে, সেখান থেকে যে রশ্মি বেরোচ্ছে, আর A থেকে 2 সেন্টিমিটার নিচে যে উৎসটা আছে, সেখান থেকে যে রশ্মি বেরোচ্ছে,
তাদের মধ্যে পথ পার্থক্য λ/2। অর্থাৎ S1A এবং AB অংশ থেকে নির্গত রশ্মিদের পথ পার্থক্য λ/2, তাই এরা অবম বিন্দু গঠন করে। ধ্বংসাত্মক ব্যতিচার হবে, পথ পার্থক্য λ/2, অবম বিন্দু গঠন করবে। তাহলে S1A আর AB একে অপরকে ক্যান্সেল করে দিল, কিন্তু BS2 এই অংশটা তো থেকে গেল, একে ক্যান্সেল করবে কে? আর তো কেউ নেই। তাহলে BS2 থেকে যে রশ্মিগুলো বেরোলো তাদের আর উল্টো দিকে, মানে তাদেরকে ক্যান্সেল করার জন্যে তাদের বিপরীত দশায় কোনো রশ্মি আর নেই। অর্থাৎ এই অংশ থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে তারা পর্দায় গিয়ে একটা আলোক বিন্দু তৈরি করছে। তাহলে সেই জন্যে এই ক্ষেত্রে সব রশ্মিরা ক্যান্সেল হয়ে গিয়ে অবম বিন্দু পাওয়া যায় না, পুরো ছিদ্রের একটা অংশ থেকে যায় যে চরম বিন্দু তৈরি করে, আলোকপটী তৈরি করে। Therefore BS2 অংশ থেকে প্রাপ্ত রশ্মিগুলি পর্দায় চরম বিন্দু ম্যাক্সিমা গঠন করে, পর্দায় চরম বিন্দু গঠন করে। তাহলে প্রথম গৌণ চরম বিন্দু আমি এইটুকু অংশের জন্য পেলাম। এর শর্তটা হলো 3λ/2। এবার দ্বিতীয় গৌণ চরম বিন্দু কখন হবে? দ্বিতীয় গৌণ চরম বিন্দু বুঝতেই পারছো কি করতে চলেছি। দ্বিতীয় গৌণ চরম বিন্দুর বেলায় ছিদ্রটাকে কটা ভাগে ভাঙবো? এবার পথ পার্থক্যটা হলো A sin থিটা ডবল ড্যাশ, আগের বার থিটা ড্যাশ, এবার ডবল ড্যাশ। এই হচ্ছে A, থিটা ডবল ড্যাশ কোণে বেরোলো, এখান থেকেও রশ্মি থিটা ডবল ড্যাশ কোণে বেরোলো। পথ পার্থক্যটা হলো A sin থিটা ডবল ড্যাশ। এটাকে আমি ধরে নিচ্ছি এবার, আগের বার 3λ/2 ধরেছিলাম, এবার 5λ/2 ধরবো। আর ছিদ্রটাকে 5টা ভাগে ভাঙবো, 5টা, একটা ভাগ, দুটো, তিনটে, চারটে, 5টা সেগমেন্টে ডিভাইড করলাম। প্রতি দুটো সেগমেন্টের মধ্যে পথ পার্থক্য কিন্তু λ/2, হিসেব করে দেখলেই বুঝতে পারবে। টোটাল এই পথ পার্থক্যটা 5λ/2 ধরেছি, তাহলে তার আগেরটা 4λ/2, তার আগেরটা 3λ/2, তার আগেরটা 2λ/2, তার আগেরটা λ/2। অর্থাৎ প্রথম সেগমেন্ট, প্রথম অংশ থেকে যে রশ্মি বেরোবে তাদেরকে ক্যান্সেল করবে দ্বিতীয় অংশ, আবার তৃতীয় অংশ থেকে যে রশ্মি বেরোবে তাদেরকে ক্যান্সেল করবে চতুর্থ অংশ, কিন্তু পঞ্চমটা থেকে যাবে। তাহলে এই ছিদ্রের 5টা ভাগের মধ্যে একটা ভাগ থেকে রশ্মি গিয়ে পর্দায় মিলিত হবে এবং আলোকপটী সৃষ্টি করবে। তাহলে দ্বিতীয় অবম বিন্দুর ক্ষেত্রে কন্ডিশন হলো A sin থিটা ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু 5λ/2। অর্থাৎ n-তমর ক্ষেত্রে, n-তম চরম বিন্দুর বেলায়, চরম বিন্দুর ক্ষেত্রে শর্ত হলো A sin থিটা ডবল ড্যাশ ইকুয়াল টু 2n + 1 λ/2। এনের জায়গায় 0 বসালে, এনের জায়গায় 1 বসালে, 2 বসালে ইত্যাদি আমরা কন্ডিশনসগুলো পাবো। এনটা 1 থেকে স্টার্ট হবে, এনটা 1 থেকে স্টার্ট হবে, 1, 2 এটসেট্রা চলতে থাকবে। তাহলে এই গেল অবম বিন্দুর ক্ষেত্রে কন্ডিশনস। আচ্ছা, এবার এই যে অবম বিন্দু চরম বিন্দুর কন্ডিশনসগুলো আমরা পেলাম, আমি এরপরে লিখে রেখেছি। এই ছবিটায় তীব্রতার ব্যাপারটাকে আমি একটা গ্রাফিক্যালি দেখানোর
ব্যবস্থা করেছি। এখানে এটা হচ্ছে ছিদ্র, আলো গিয়ে অপবর্তন হচ্ছে, লেন্স টেন্স ইত্যাদি আছে, সেগুলোকে আমি আর আঁকিনি। এবার এই যে লেন্স ছাড়া আমি শুধু পর্দাটার ক্ষেত্রটাই দেখিয়েছি। পর্দায় এই চরমবিন্দু, কেন্দ্রীয় চরমবিন্দু, তারপরে প্রথম চরমবিন্দু, তারপর দ্বিতীয় চরমবিন্দু, পিকসগুলো, শীর্ষবিন্দুগুলো চরমবিন্দু বোঝাচ্ছে। আর এই চরমবিন্দু মানে আলোকিত পটি, লাইট এনলাইটেন্ড এরিয়া, মানে আলোকিত অঞ্চল। এবার এই যে আলোকিত অঞ্চলটা যেখানে শেষ হচ্ছে সেটাকে অবম বিন্দু বলা হচ্ছে। এটা প্রথম অবম বিন্দু, এটাও প্রথম অবম বিন্দু, এ পাশেও দ্বিতীয় অবম, তৃতীয় ইত্যাদি থাকবে। লক্ষ্য করো তীব্রতা ক্রমশ কমে যাচ্ছে। কেন্দ্রীয় চরমবিন্দু তীব্রতা সবচেয়ে বেশি, তাই গ্রাফটা অনেক দূর অবধি উঠেছে, এটা ইন্টেন্সিটির সঙ্গে গ্রাফ। আর তারপরে প্রথম চরমবিন্দু তীব্রতা কম, গ্রাফ কমে গেল, তারপরে এটার আরও কম, তারপরে আরও কম, এইভাবে ক্রমশ গ্র্যাজুয়ালি ফল করে যাবে। তীব্রতা যে সত্যি কমে যাবে, প্রত্যেকটা চরমবিন্দু তীব্রতা যে সমান নয়, এটা আমরা ওই আলোচনা থেকেই বুঝতে পেরেছিলাম। যেমন প্রথম চরমবিন্দুর বেলায় এই ছিদ্রটার তিন ভাগের মধ্যে একটা ভাগের আলো গিয়ে এই প্রথম চরমবিন্দু সৃষ্টি করেছে। দ্বিতীয় চরমবিন্দুর ক্ষেত্রে ছিদ্রের 5টা ভাগের মধ্যে ছিদ্রটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছিল, তার মধ্যে একটা ভাগ থেকে আলো গিয়ে দ্বিতীয় চরমবিন্দু তৈরি করেছে। ফলে লাইট ক্রমশ কমে যাচ্ছে, ইন্টেন্সিটি ক্রমশ ফল করে যাচ্ছে। এবার প্রশ্ন হলো, এই কেন্দ্রীয় চরমবিন্দুটাই আমাদের এখানে মূল আলোচ্য বিষয়। এটাই সব থেকে উজ্জ্বল হয়, এটাই সব থেকে চওড়া হয়, এবং এর কৌণিক বেধ কত, রৈখিক বেধ কত, এইগুলো আমাদের জানতে হয়। তো কেন্দ্রীয় চরমবিন্দুর ক্ষেত্রে গ্রাফটা লক্ষ্য করো। কেন্দ্রীয় চরমবিন্দু যে জায়গায় এসে শেষ হলো সেটাই প্রথম অবমবিন্দু গঠন, এর পজিশন, প্রথম অবমবিন্দু সেখানেই তৈরি হয়েছে। তাহলে প্রথম অবমবিন্দুর ক্ষেত্রে আমি যদি অ্যাঙ্গেলটা বার করতে পারি যে কোথায় তৈরি হয়েছে, ও পাশে কোথায় তৈরি হয়েছে, এ পাশে কোথায় তৈরি হয়েছে, এই দুটো পয়েন্ট যদি আমি লোকেট করতে পারি, তাদের কোণ বার করতে পারি, তাহলে এই দুটো পয়েন্টের মাঝখানেই তো কেন্দ্রীয় চরমবিন্দু রয়েছে। সুতরাং কেন্দ্রীয় চরমবিন্দু তার কৌণিক বেধ কত অথবা তার রৈখিক বেধ কত, সেটা জানার জন্যে আমাদের অবম বিন্দুর সাহায্য নিতে হচ্ছে। তাহলে কেন্দ্রীয় চরমবিন্দুর ক্ষেত্রে কৌণিক বেধ, ফার্স্ট পয়েন্ট, কৌণিক বেধ, অ্যাঙ্গুলার উইডথ, কৌণিক বেধ, অ্যাঙ্গুলার উইডথ কত হবে? ছবি দেখে বলো। কেন্দ্রীয় চরমবিন্দু এইখান থেকে শুরু করে এই অবধি আছে, টোটাল কতটা অ্যাঙ্গেল তৈরি করেছে? 2θ1, 2θ1। এখন এই θ1টা কত? θ1 পাবো কোথা থেকে? অবম বিন্দুর শর্ত থেকে। এই যে অবম বিন্দু গঠনের শর্ত, আমরা প্রথম অবম বিন্দুকে নেব, তার মানে n এর জায়গায় 1 বসাবো, তো a sin θ1 ইজ ইকুয়াল টু ল্যামডা, n এর জায়গায় 1 বসালাম, এই কন্ডিশনটাকে ব্যবহার করলাম। সেখান থেকে θ1টা পেয়ে যাচ্ছি ল্যামডা বাই এ। যেহেতু θ1 খুব ছোট, 0.3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম হয়, তাই θ1 খুব ছোট হলে সাইন থিটার জায়গায় থিটা বসানো যায়। তো θ1 এর জায়গায় আমি লিখবো তাহলে ল্যামডা বাই এ। সুতরাং কৌণিক বেধটা এসে গেল, দেয়ারফোর কৌণিক বেধ হলো 2θ1, দ্যাট মিনস 2 ল্যামডা বাই এ। এই হলো কৌণিক বেধ বার করার উপায়। এবার রৈখিক বেধ যদি দরকার হয়, রৈখিক বেধ বলতে এইটা কতটা চওড়া, রৈখিক বেধ, লিনিয়ার উইডথ, তো সেটা এখানেই হয়ে যাবে, একটুখানি ব্যাপার। আর রৈখিক বেধটা তাহলে কি করে আসবে? রৈখিক বেধটাকে আমি যদি বৃত্তচাপের সঙ্গে তুলনা করি, এস ইকুয়াল টু আর থিটা সূত্রটা কাজে লাগাই, তাহলে এই রৈখিক বেধ, এটাকে যদি ওয়াই বলা যায়, রৈখিক বেধটা কি করে আসবে? ওয়াই, লিনিয়ার উইডথ, রৈখিক বেধ, রৈখিক বেধ ওয়াই ইজ ইকুয়াল টু এস ইকুয়াল টু আর থিটা অনুযায়ী ওয়াই ইজ ইকুয়াল টু ডি ইন্টু 2θ1, ডি হচ্ছে ডিস্টেন্স। এবার 2θ1 এর জায়গায় 2 ল্যামডা বাই এ, তাহলে ফর্মুলাটা এসে গেল 2 ল্যামডা ডি বাই এ। এটা হলো রৈখিক বেধ। তাহলে কৌণিক বেধ বলতে অ্যাঙ্গেলটা, রৈখিক বেধ বলতে
কতটা চওড়া সেইটা। আচ্ছা, এবার এখান থেকে আমরা কেন্দ্রীয় পটির কথা তো অবশ্যই জানবো, এটাই সব থেকে বেশি দরকার হবে। কেন্দ্রীয় পটি সবচেয়ে চওড়া হয়, সবচেয়ে উজ্জ্বল হয়, কৌণিক বেদ সবচেয়ে বেশি হয়, রৈখিক বেদ সবচেয়ে বেশি হয়, এসব ঠিক আছে। কিন্তু আরও তো কিছু অবমবিন্দু চরমবিন্দু রয়েছে। এবার যদি যে কোনো একটা চরমবিন্দুর কৌণিক বেদ বার করতে হয়, এনতম, ধরা যাক এটা প্রথম, এটা দ্বিতীয়, এই করতে করতে কোথাও একটা এনতম চরমবিন্দু থাকবে। তো যদি এনতম চরমবিন্দুর কৌণিক বেদ বার করতে হয় তাহলে কি করতে হবে? এনতম চরমবিন্দুর কৌণিক বেদ বার করতে গেলে ঠিক তার আগে থাকা এনতম অবমবিন্দু আর ঠিক তার পরে থাকা n+1তম অবমবিন্দুর মধ্যে অ্যাঙ্গেলটা দরকার হবে। তো সেই ব্যাপারটা আমরা এবারে দেখব। আচ্ছা, এনতম চরমবিন্দুর ক্ষেত্রে আমি এই ছবিটাতে শুধুমাত্র এনতম চরমবিন্দুটাই দেখিয়েছি, বাকি সব দেখায়নি। এখন এনতম চরমবিন্দুর দুটো এন্ড পজিশন কে কে আছে? এনতম অবমবিন্দু আর ওপাশে আছে n+1তম অবমবিন্দু। তো এনতম অবমবিন্দু যে অপবর্তন কোণের জন্য সৃষ্টি হয় সেটা থিটা এন, আর n+1তম সৃষ্টি হয়েছে থিটা n+1 জন্য। তাহলে আমি থিটা এনটা পাবো কি করে? দেয়ারফোর থিটা এনটা পাবো ওই ফর্মুলা থেকে n λ/a, আর থিটা n+1টা পাবো n+1 ইন্টু λ/a। এবার যদি এই এনতম চরমবিন্দুর কৌণিক বেদটা জানতে হয়, এনতম চরমবিন্দুর কৌণিক বেদ ডেল্টা থিটা, সেটা কি করে পাবো? ছবি কি বলছে? ডেল্টা থিটা কৌণিক বেদ ডেল্টা থিটা ইকুয়াল টু থিটা n+1 মাইনাস থিটা এন। দুটোকে বিয়োগ করে দিলে থিটা n+1 থেকে থিটা এনটা বাদ দিলে n+1 λ/a মাইনাস n λ/a, λ/a কমন চলে গেল, n+1 মাইনাস n কেটে গিয়ে λ/a। তো কৌণিক বেদটা তাহলে এসে গেল ডেল্টা থিটাটা λ/a। লক্ষ্য করো, এটা n এর ওপর নির্ভর করছে না, এটা কনস্ট্যান্ট, λ/a এটা কনস্ট্যান্ট। অর্থাৎ কেন্দ্রীয় চরমবিন্দুটাকে বাদ দিলে বাকি যত সব চরমবিন্দু রয়েছে, প্রথম চরমবিন্দু, দ্বিতীয় চরমবিন্দু, মানে গৌণ চরমবিন্দু যত আছে, সবার কৌণিক বেদ সমান। এবার রৈখিক বেদ কি হবে? এবং রৈখিক বেদ, আচ্ছা রৈখিক বেদ ওয়াইটা তাহলে হবে yn, যদি নাম দিই এর সঙ্গে ডি গুণ হয়ে যাবে d λ/a, সেটাও কনস্ট্যান্ট। অর্থাৎ প্রত্যেকটা চরমবিন্দুর তীব্রতা হয়তো কমে যাচ্ছে, তীব্রতা খুবই কমে যাচ্ছে, কিন্তু কৌণিক বেদ আর রৈখিক বেদটা কনস্ট্যান্ট। প্রত্যেকটা চরমবিন্দুর কৌণিক বেদও ধ্রুবক, রৈখিক বেদও ধ্রুবক বা সমান, এ কথা বলা যায়। হয়ে গেল। তাহলে আমাদের এই চ্যাপ্টারের থিওরি পোর্শনটা, মানে ফ্রনহোফার ডিফ্র্যাকশনের থিওরি পোর্শনটা কমপ্লিট হলো। এখন এই পুরো এন্টায়ার ক্যালকুলেশনটা ওই তড়িৎ ক্ষেত্র দিয়ে একটা অন্যরকমভাবে ডিরাইভ করে তীব্রতার লেখচিত্রটা প্রমাণ করা যায়। আমি এই ভিডিওতে সেটা প্রমাণ করছি না, অলরেডি বড় হয়ে গেছে। ভিডিওটা দেখে নিয়ে থিওরি পোর্শনটা ক্লিয়ার করে নাও। অঙ্কের জন্য যদি সম্ভব হয় আরেকটা ভিডিও আমি আপলোড করে দেবো। ওকে দেন, গুড বাই।